তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব ত্রুটি সম্পর্কে, অর্থাৎ এরর সম্পর্কে। তো এই ভিডিওতে আমরা মেনলি এরর কত ধরনের হয় এবং আমরা কিভাবে একটি এক্সপেরিমেন্টালে আমরা এরর ক্যালকুলেশন করব, তো সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এবং অলরেডি আমরা আলোচনা করে নিয়েছি সিগনিফিকেন্ট ফিগার কাকে বলে, কিভাবে আমরা কোনো একটি নাম্বারের সিগনিফিকেন্ট কতগুলো ফিগার রয়েছে সেগুলো আমরা আইডেন্টিফাই করব, এবং তার সাথে সাথে আমরা রাউন্ডিং অফ এ ডিজিট সম্পর্কে আমরা জেনে নিয়েছি, যার লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আজ আমরা মেনলি এরর বা ত্রুটি সম্পর্কে আলোচনা করব। তো যদি তোমরা চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করবে। তো চলো শুরু করা যাক। তো এরর বা ত্রুটি বলতে কি বোঝায়? এরর বা ত্রুটি বলতে বোঝায় যে আমরা যখন কোনো একটি এক্সপেরিমেন্ট করি, তো সেই এক্সপেরিমেন্টে আমাদের যে রেজাল্টটি আসে সে রেজাল্টের মধ্যে কতটা পরিমাণ ভুল রয়েছে সেটিকে আমরা বলি কি ত্রুটি বা এরর। তো এই ভুলটি কি কি কারণে হতে পারে বা কত ধরনের হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে আমরা যে কোনো যখন রেজাল্ট আমরা কোনো এক্সপেরিমেন্টের সাহায্যে যখন নির্ণয় করি, তো সেটি আমরা আগের দিন অলরেডি আলোচনা করে বলেছিলাম যে কখনোই 100% অ্যাকুরেট রেজাল্ট হওয়া সম্ভব না। তার কারণ না আমরা বলেছিলাম যে আমরা যদি কোনো একটি দৈর্ঘ্য যদি আমরা মাপি, সাপোজ এই যদি লাইনটির দৈর্ঘ্য যদি আমরা মাপি, তো সেক্ষেত্রে আমরা যদি একটি স্কেলের সাহায্যে যদি আমরা একে মাপি, তাহলে সেক্ষেত্রে আমরা বলেছিলাম তো আপাত দৃষ্টিতে 1 2 3 4 5, তো আমাদের মনে হচ্ছে যেন এর ভ্যালু হয়তো 5 কে একটু ক্রস করেছে, আমরা ধরে নিলাম ধরো। আচ্ছা, তো আপাত দৃষ্টিতে এর সাহায্যে মাপলে আমাদের মনে হচ্ছে রেজাল্ট হচ্ছে 5.1, কিন্তু প্রকৃত কি 5.1? প্রকৃত রেজাল্ট 5.1 না। কারণ কি একে যদি আমরা আরো অ্যাকুরেটলি মেজার করি তাহলে মেবি আমরা 1 এর পর আরো একটি ডিজিট পাবো, সেটা মেবি যদি 3 হয়, তাহলে এটা কি অ্যাকুরেট না? এটাও অ্যাকুরেট না, কারণ একে যদি আমরা আরো যদি সূক্ষ্ম যন্ত্রের সাহায্যে মেজার করি তাহলে আমরা এরপর আরো একটি ডিজিট পাবো, দ্যাট ইজ 5.13, মেবি 2 আসতে পারে। তো এইভাবে কন্টিনিউয়াসলি কিন্তু চলতে থাকবে যে আমাদের কখনো একদম অ্যাকুরেট রেজাল্ট আমরা পাবো না। তাহলে আমরা যে ইনস্ট্রুমেন্টের সাহায্যে মেজার করি, প্রত্যেকটি ইনস্ট্রুমেন্টেরই একটি নিজস্ব ক্ষমতা রয়েছে, সে একটি নির্দিষ্ট সীমা রয়েছে, সেই নির্দিষ্ট সীমা বাইরে সে অ্যাকুরেটলি মেজার করতে পারবে না। যেমন আমরা যদি কোনো একটি সেন্টিমিটার স্কেলের সাহায্যে মাপি, এটি যদি সেন্টিমিটার স্কেল যদি হয় বা মিটার স্কেল যদি হয়, তো সেন্টিমিটার বা মিটার স্কেলে কি হয় না, এতে মিলিমিটার ডিভিশন থাকে। আমাদের এটা যদি 0 থেকে যদি শুরু হয়, আমাদের যদি এটি 1 সেন্টিমিটার যদি হয়, তো সেক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 9, তো এইভাবে থাকে। তার মানে এক একটি সেন্টিমিটার স্কেলের এক একটি ছোট ঘরের মান কত হয় না 1 মিলিমিটার। তার মানে আমরা কিন্তু সেন্টিমিটার স্কেলের সাহায্যে আমরা 1 মিলিমিটারের থেকে ছোট আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য আমরা মাপতে পারবো না। যেমন ছোট কোনো বস্তুর দৈর্ঘ্য মাপতে পারবো না, সেরকম আমরা যেমন উদাহরণ যদি দিই যে এটি যেমন 1 সেন্টিমিটার, সাপোজ এটি 2 সেন্টিমিটার, 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8 ধরো এইভাবে রয়েছে। তো এবার আমরা কি করলাম না, কোনো একটি দৈর্ঘ্য রয়েছে, সেই দৈর্ঘ্যটি যদি আমরা এই বরাবর যদি ফেলে দিই, তো এই বরাবর যদি ফেলে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের দেখে মনে হচ্ছে কি না এটি হলো 1.8 সেন্টিমিটার, কারণ 1.8 কে পেরিয়েছে, কিন্তু এটি 1.8 কে পেরিয়ে গেছে, কিন্তু এর পরের ডিজিট আমরা পাচ্ছি না। আবার কারো দেখে বলবে না এটা অনেকটা পেরিয়ে গেছে, এটা 1.9 হতে পারে। তো দেখো, তার মানে এই সেন্টিমিটার স্কেলের সাহায্যে আমরা 0.1 সেন্টিমিটারের গ্যাপের মাঝে যে অ্যাকুরেট ভ্যালু সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারছি না। তাহলে প্রত্যেকটি স্কেলেই, সেটি আমাদের দৈর্ঘ্যের ক্ষেত্রে হোক, সেটি আমাদের যদি ভর মাপি তার ক্ষেত্রে হোক, যে কোনো স্কেল কেন যে কোনো ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রেই আমরা বলতে পারি তার একটা
মানে সম্পূর্ণ মিনিমাম মাপার একটা ক্ষমতা রয়েছে, তার থেকে আমরা মিনিমাম ডিভিশন আমরা মাপতে পারবো না। তো একে আমরা বলি কি লিস্ট কাউন্ট, অর্থাৎ লিস্ট কথার অর্থ ন্যূনতম কাউন্ট করতে পারবে, লিস্ট কাউন্ট অর্থাৎ লঘিষ্ঠ ধ্রুবককে বলা হয়। তো এই লিস্ট কাউন্ট একটি মিটার স্কেল বা সেন্টিমিটার স্কেলের ক্ষেত্রে কত হয় না 1 মিলিমিটার হয় বা 0.1 সেন্টিমিটার হয়। তো দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে এর থেকে আমাদের কিন্তু ছোট ডিভিশন, আমরা ছোট দৈর্ঘ্য কিন্তু এর সাহায্যে আমরা মাপতে পারবো না, এবং দুটো দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য যদি 0.1 সেন্টিমিটারের থেকে কম হয় তাহলে আমরা এই স্কেলের সাহায্যে মাপতে পারবো। তার মানে আমরা যদি যেমন একটা এক্সাম্পল দিলাম যে এই যে দৈর্ঘ্যটি মাপা হয়েছে, কেউ একজন বলছে না 1.8 হবে, কেউ একজন বলছে না 1.9 হবে। অর্থাৎ এ দেখে কিন্তু মানে এটি যদি বাইরের কেউ একজনকে বলা হয় যে এর দৈর্ঘ্য কত, একজন বলছে 1.8, একজন বলছে 1.9, তাহলে কোনটি সঠিক সেটা কোন কারোরই সঠিক নয়, কারণ কি এদের মাঝে রয়েছে। কিন্তু আমরা এই স্কেলের সাহায্যে যদি মাপি তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক কি হবে না 1.8 সেন্টিমিটার, তার কারণ কি না 1.9 এ পৌঁছচ্ছে না। তো অ্যাকচুয়ালি ওই ব্যক্তি কি অর্থে ভ্যালুটা নিয়েছে সেটা তো বোঝা যাচ্ছে না। যেমন মনে করো কোনো একটি ভ্যালু কেউ একজন নিল 2.1, এবার 2.1 তোমাকে এসে বলেছে যে একটি বস্তুর দৈর্ঘ্য 2.1 মিটার ধরো, এইভাবে বলেছে। তো 2.1 মিটার বলেছে, তাহলে এক্ষেত্রে একটি কি সম্ভাবনা থেকে যাচ্ছে না, তুমি যেহেতু ও কিভাবে মেপেছে বা কি করেছে সেটা বোঝা যাচ্ছে না, সেহেতু আমরা দেখলাম কি দশমিকের পর একটা ঘর রয়েছে, এবং দশমিকের পর একটা ঘর করে যদি আমাদের চেঞ্জ হয় এরপরে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ওটা মেবি ও 2.0 কে ভুল করে 2.1 বলতে পারে, বা 2.2 কে ভুল করে 2.1 বলতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। তাহলে আমরা বলতে পারি যে আমরা যে দৈর্ঘ্যটি মেপেছিলাম সেটি, অর্থাৎ ওই ছেলেটি যে দৈর্ঘ্যটি মেপেছিল, তো তার অরিজিনাল দৈর্ঘ্যকে আমরা এই আকারে প্রকাশ করতে পারি, দ্যাট ইজ 2.1 প্লাস মাইনাস 0.1, এই আকারে আমরা প্রকাশ করতে পারি। যার মধ্যে কি এই যে 0.1 আমরা যে টার্মটা ইউজ করেছি এটি হলো তার লিস্ট কাউন্ট, কারণ এটি +1 ও হতে পারে -1 ও হতে পারে। যেমন এখানে আমরা 0.1 দিয়ে উদাহরণ দিয়েছি, +0.1 ও হতে পারে -0.1 ও হতে পারে, কার রেসপেক্টে না এখানে 0.1 মিনিমাম ডিভিশন আমরা ধরে ক্যালকুলেশন করেছি। যেমন আমি যদি একটি एग्जांपल দিই না, সেক্ষেত্রে সাপোজ একটি স্কেল রয়েছে, তাতে এইভাবে দেওয়া রয়েছে 2.32 সেন্টিমিটার কেউ একজন মেপে এসেছে। তাহলে 2.32 সেন্টিমিটার মেপে এসেছে মানে সে কি ভুল মেপে এসেছে না, অ্যাকচুয়ালি সে যেটা মেপে এসেছে সেটা মেবি 2.33 হতে পারে, আবার 2.31 ও হতে পারে, কারণ 2.31 কে সে ভুল করে 3.2 লিখতে পারে, বা 2.33 কে ভুল করে 2.32 লিখতে পারে। কারণ কি না দশমিকের পর আমাদের দেখতে পাচ্ছি 0.1 করে ডিজিট চেঞ্জ হচ্ছে 3 এর পর, তাহলে আমরা বলতে পারি কি না এইভাবে ত্রুটিগুলো চলে আসছে। তো আরেকটি জিনিস না, যদি মনে করো কোনো একটা ইনস্ট্রুমেন্টে দুঘর অন্তর চেঞ্জ হয়, যেমন মনে করো যে এই যে ইনস্ট্রুমেন্টটা আমাদের মিনিমাম ধরো 0.01 করে চেঞ্জ হচ্ছে, তো সেই জন্য আমরা বলেছি এর লিস্ট কাউন্ট কত না, লিস্ট কাউন্ট হবে এই ক্ষেত্রে 0.01 সেন্টিমিটার। তো মনে করো এমন হয়েছে যে একটি স্কেল রয়েছে, সেই স্কেলে 0.2 করে চেঞ্জ হচ্ছে। 0.2 করে চেঞ্জ করার অর্থ না, সাপোজ মনে করো এইটি एग्जांपल এরকম আছে, 2 যে স্কেলে দাগ কাটা আছে সেটা 0.2 করে দাগ পরিবর্তন আছে, অর্থাৎ 2.28 এর পর 2.30 আছে, তারপরে 2.32 রয়েছে, তারপরে 2.34 রয়েছে, এইভাবে দাগ কাটা রয়েছে। যেমন এটি আমরা বলেছি এক ঘর করে, যদি এরকম দুঘর করে দাগ কাটা থাকে, এইভাবে দুঘর করে দাগ কাটা রয়েছে, তাহলে সেক্ষেত্রে যদি ওই ছেলেটি যদি এইরকম একটি স্কেলে মেপে সে চলে গেছে, তাহলে চলে যাওয়ার পর সে যদি এই 2.32 রেজাল্ট বলে, তাহলে সেক্ষেত্রে আমাদের কতর মধ্যে ভুল হতে পারে না, এটা 0.01 এর ডিভিশনের জন্য বলেছিলাম কত 2.33 তার মানে সে নিশ্চয়ই হয় 2.30 বা 2.34 কে, এই দুটোর মধ্যে যে কোনো একটাকে সে ভুল করতে পারে, যে 2.30 কে ভুল করে 2.32 বলে দিয়েছে, বা 2.34 কে ভুল করে 2.32 বলে দিয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা একে एग्जांपल হিসেবে বলতে পারি দ্যাট ইজ 2.32 প্লাস মাইনাস 0.02।
এবং ফার্স্ট যে কেস রয়েছিল সেই ক্ষেত্রে আমরা বলতে পারি 2.32 প্লাস মাইনাস 0.01, অর্থাৎ সবসময় যে 0.01 হবে, অর্থাৎ যদি দশমিকের পর দুটো ডিজিট থাকে সেই ক্ষেত্রে 0.01 হবে, বা দশমিকের পর একটা ডিজিট যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সবসময় 0.1 হবে, তার কোনো মানে নেই। আমরা যে ইনস্ট্রুমেন্টে মাপছি সেই ইনস্ট্রুমেন্টে যেমন দাগ কাটা থাকবে সেই অনুযায়ী এর পরিবর্তন হবে। তাহলে আমরা এই যে আমরা এইভাবে যে লিখছি তার ক্ষেত্রে আমাদের 2.32টা হচ্ছে আমাদের অরিজিনাল ভ্যালু, আর এই 0.01 এই ক্ষেত্রে 0.02 এটি হচ্ছে লিস্ট কাউন্ট, এবং এটি হচ্ছে এর মধ্যে ত্রুটি সৃষ্টি করছে। তো আমরা এর সম্পর্কে তাহলে আমরা আরো ডিটেইলসে জানার জন্য আমরা এররের আমরা হচ্ছে ক্লাসিফিকেশন করব। তো এররের চলো ক্লাসিফিকেশন করে দেখা যাক যে কত ধরনের এরর হতে পারে। তো ক্লাসিফিকেশন অফ এরর আমরা যদি করি, অর্থাৎ এররের যদি আমরা প্রকারভেদ করি, তো এক্ষেত্রে আমরা দুভাবে ভাগ করতে পারি। দুভাগে না, দুভাবে, অর্থাৎ দুভাবে কথার অর্থ না, একবার আমরা ক্লাসিফিকেশন করব কজ মানে কারণ দেখে, যে ত্রুটির কারণ কেমন হচ্ছে সেই অনুযায়ী, অ্যাকর্ডিং টু কজ। তো আমরা অ্যাকর্ডিং টু কজ যদি আমরা ক্লাসিফিকেশন করি কত ধরনের হতে পারে না, ফার্স্ট হচ্ছে একে আমরা বলবো সিস্টেমেটিক এরর, বা একে আমরা যদি বাংলায় বলি একে বলা হয় শৃঙ্খলাবদ্ধ ত্রুটি। এবং সেকেন্ড টাইপ আমরা যদি দেখি সেটি হলো কি র্যান্ডম এরর। র্যান্ডম এরর বা এটি কোনো অনির্দিষ্ট ত্রুটি হিসেবে আমরা বলতে পারি। তো সিস্টেমেটিক এরর বা শৃঙ্খলাবদ্ধ ত্রুটি কত ধরনের হতে পারে না, এই সিস্টেমেটিক এরর বা শৃঙ্খলাবদ্ধ ত্রুটি হতে পারে অনেকগুলো ফ্যাক্টরের উপর। এক নম্বর হচ্ছে পার্সোনাল ফ্যাক্টর হতে পারে, ইনস্ট্রুমেন্টাল ফ্যাক্টর হতে পারে, এক্সটার্নাল ফ্যাক্টর হতে পারে। পার্সোনাল ফ্যাক্টর বা ব্যক্তি বিশেষ ত্রুটি কি না, আমরা কোনো একটা জিনিসের আমরা যদি মান যদি পরিমাপ করি তো কারো ক্ষেত্রে সবার দৃষ্টিশক্তি সমান নয়। যেমন আমরা एग्जांपल নিয়ে যদি বলি, তো কেউ যদি মাপে সেক্ষেত্রে কি না দেখা যাচ্ছে সবসময় সেই কোনো একটি জিনিস ভুল, হয়তো 2.3 কে সে সবসময় যে দাগের সঙ্গে ম্যাচ হচ্ছে তার মনে হচ্ছে যেন তার পরের দাগের সঙ্গে ম্যাচ হচ্ছে, এরকম কোনো ত্রুটি আসতে পারে। এটাকে বলছি কি আমরা পার্সোনাল এরর বা পার্সোনাল ফ্যাক্টর, এটাকে আমরা পার্সোনাল এররও আমরা বলতে পারি। তো পার্সোনাল ফ্যাক্টর এই অর্থ বলছি যে কি কি ফ্যাক্টরের কারণে হচ্ছে। তো পার্সোনাল এরর ওই ব্যক্তি বিশেষের জন্য আমাদের আসছে। তো ব্যক্তি টু ব্যক্তি ভ্যারি করছে, পার্সন টু পার্সন এর পরিবর্তন হচ্ছে। তারপর হচ্ছে কি না ইনস্ট্রুমেন্টাল ফ্যাক্টর। ইনস্ট্রুমেন্টাল ফ্যাক্টর বা ইনস্ট্রুমেন্টাল এরর কি না, এক্ষেত্রে আমাদের যন্ত্র বিশেষে আমাদের ত্রুটি, যন্ত্র বিশেষে অর্থাৎ কোনো একটি যন্ত্রতে কোনো একটি প্রবলেম রয়েছে যার জন্য সবসময় কি হচ্ছে না ত্রুটি আসছে, এটা আমাদের কি না ইনস্ট্রুমেন্টাল এরর। তারপর এক্সটার্নাল এরর বা এক্সটার্নাল ফ্যাক্টর কি না, এক্সটার্নাল এরর কথার অর্থ না বাহ্যিক কোনো কারণে, কোনো ভৌত অবস্থার দরুন, কোনো তাপমাত্রার কারণে, উষ্ণতার কারণে ইত্যাদি, চৌম্বক ক্ষেত্রের কারণে, এইসব কোনো কারণে মেবি আমাদের এরর আসতে পারে। তো এই যে সিস্টেমেটিক এরর যেগুলো বললাম, এই সিস্টেমেটিক এররগুলোকে কি করা যায় না রিমুভ করা যায় না, যে পার্সনের কারণে অর্থাৎ যে ব্যক্তির কারণে ত্রুটি এসেছিল যদি আমরা অন্য কাউকে দিয়ে এক্সপেরিমেন্ট করাই তাহলে সেক্ষেত্রে ত্রুটি রিমুভ করা যায়। ইনস্ট্রুমেন্টাল এরর যে যন্ত্রের জন্য ত্রুটিটা হচ্ছিল আমরা একটা ভালো কোনো যন্ত্র যদি ইউজ করি সেটা সেক্ষেত্রে আমাদের ত্রুটি দূর করা যাবে। এক্সটার্নাল ফ্যাক্টর অর্থাৎ কোনো কারণে আর্দ্রতা, উষ্ণতা ইত্যাদির কারণে যদি কোনো ত্রুটি যদি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের যদি আমরা ঠিকঠাক করে যদি আমরা মেনটেন করি সবকিছু তাহলে এই ত্রুটিকেও আমরা রিমুভ করতে পারি। আর র্যান্ডম এরর কি না, র্যান্ডম এরর হচ্ছে না এমন এক ধরনের এরর যেটাকে আমরা কখনো রিমুভ করতে পারবো না। অর্থাৎ আমরা যত ধরনের ত্রুটি আছে এগুলো অর্থাৎ পার্সোনাল, ইনস্ট্রুমেন্টাল, এক্সটার্নাল যত ধরনের যে সবগুলোকে আমরা রিমুভ করে দিয়েছি, কিন্তু সব কিছু ঠিক থাকা সত্ত্বেও আমরা বারবার যদি আমরা এক্সপেরিমেন্ট করতে থাকি
তাহলে আমরা দেখব যে সবসময় আমরা একই ভ্যালু পাচ্ছি না, বারবার আমরা এক্সপেরিমেন্ট করলে দেখবো সব কিছু ঠিক রেখেছি, তাতেও আমাদের বারবার আমাদের যে রেজাল্ট আসছে আলাদা আলাদা রেজাল্ট এসেছে, তাহলে সেক্ষেত্রে আমরা একে বলবো কি র্যান্ডম এরার। তো এটি গেল আমাদের হচ্ছে কার না অ্যাকর্ডিং টু কজ হিসাবে। এবার আমরা দেখবো যে আমাদের সেকেন্ড টাইপ সম্পর্কে। সেকেন্ড টাইপ হিসাবে আমরা লিখতে পারি ম্যাগনিটিউড অফ এরর। তো ম্যাগনিটিউড অফ এরর কে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হলো অ্যাবসলিউট এরর, মিন অ্যাবসলিউট এরর, এবং 3 নম্বর আমরা বলতে পারি ফ্র্যাকশনাল এরর, বা একে আমরা বলছি রিলেটিভ এরর। তো অ্যাবসলিউট এরর বা একে আমরা বলছি পরম ত্রুটি, মিন অ্যাবসলিউট এরর বা গড় পরম ত্রুটি, ফ্র্যাকশনাল এরর বা ভগ্নাংশ ত্রুটি, একে আমরা বলছি পরম ত্রুটি। মিন অ্যাবসলিউট এরর একে আমরা বলছি গড় পরম ত্রুটি। ফ্র্যাকশনাল এরর একে আমরা বলছি কি না ভগ্নাংশ ত্রুটি। তো ফার্স্ট আমরা যদি দেখি অ্যাবসলিউট এরর আমরা কাকে বলবো। না দেখো, আমরা যখন কোনো একটা মেজারমেন্ট করে থাকি, তাহলে সেক্ষেত্রে ধরো আমাদের প্রথমবার আমরা যখন মেজার করলাম তার ভ্যালু এলো কত a1, সেকেন্ড টাইম যখন ওই একই জিনিস আমরা মেজার করছি সেক্ষেত্রে আমরা a2 a3 এইভাবে আমরা n বার আমরা মেজারমেন্ট করেছি, এবং n বার মেজারমেন্ট করতে আমাদের n সংখ্যক ভ্যালু এসেছে। মেবি দু তিনবার হয়তো সেম ভ্যালু রিপিট এসেছে, সেটা আমাদের ফ্যাক্টর না। আমাদের কি হয়ে গেছে না আমরা n বার আমরা মেজারমেন্ট করেছি, তাহলে n নাম্বার অফ আমরা ভ্যালু পাবো। তাহলে এখান থেকে আমরা অলরেডি জানি কি না মিন ভ্যালু আমরা কত পাই, বা অরিজিনাল ভ্যালু আমরা কিভাবে ক্যালকুলেশন করি। যে মিন ভ্যালু বা গড় ভ্যালু সমান আমরা বলতে পারি কি না প্লেন যোগ করে আমাদের a1 a2 যতবার আমরা মান বের করেছি সেগুলোকে আমরা যোগ করি, এবং যতবার করেছি তাকে দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমরা সেক্ষেত্রে মিন ভ্যালু বা গড় মান আমরা পেয়ে যাই। অর্থাৎ এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বলে দিই যে আমরা যেহেতু n বার আমরা ক্যালকুলেশন করেছিলাম, মান নিয়েছিলাম, সেক্ষেত্রে আমাদের গড় এসছে কত না am, অর্থাৎ নির্ণয় বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করলে দৈর্ঘ্য, ভর নির্ণয় করলে ভর, সময় নির্ণয় করলে নির্ণয়, যেটা আমরা নির্ণয় করব তার ক্ষেত্রে আমরা গড় আমরা এইভাবে নির্ণয় করে নিই। তো এরপরে আমরা আসবো অ্যাবসলিউট এররে। আমরা এখান থেকে আমরা বের করব অ্যাবসলিউট এরর কি না, অ্যাবসলিউট এরর বা পরম ত্রুটি কাকে বলে এখান থেকে আমরা ডিফাইন করব। দেখো, আমরা যে am বের করে নিয়েছি এটিকেই আমরা অরিজিনাল মান হিসেবে আমরা ধরে নেব। যে আমরা মনে করো একবার একটি ক্যালকুলেশন করেছি, সাপোজ একটা एग्जांपल দিয়ে যদি বলি 2.40 একবার ভ্যালু এসেছে, একবার 2.39 একবার ভ্যালু এসেছে, একবার 2.40 এসেছে, আর একবার মনে করো 2.41 এসেছে, আর একবার 2.42 এসেছে, আর একবার মনে করো 2.41 এইভাবে ভ্যালু এসেছে। তো একই জিনিসের আমরা পরিমাপ করেছি, এভাবে ভ্যালুগুলো এসেছে। তো এখান থেকে আমাদের তাহলে যদি বলে অরিজিনাল, তাহলে ওই বস্তুটির যেটা আমরা মেপেছি তার ভ্যালু কত, দৈর্ঘ্য হলে দৈর্ঘ্য, যেটা আমরা সাপোজ যদি দৈর্ঘ্য বলি, লেন্থ বলি, তাহলে অরিজিনাল লেন্থ কত না আমরা এগুলোকে প্লেন যোগ করব। তাহলে যোগ করে আমরা কি করব না 1 2 3 4 5 6 6 দিয়ে আমরা যদি ভাগ করে দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের ভ্যালু আমরা পেয়ে যাব। তাহলে যেমন যদি আমরা একটা एग्जांपल যেহেতু নিয়েছি, আমরা যদি একটু ক্যালকুলেশন করে দেখি, ফার্স্ট যদি আমরা একটু ক্যালকুলেশন করে দেখি যে এর অরিজিনাল ভ্যালু কত এসেছে 2.40, that is 2.405। তো দেখো 2.405 আমাদের ভ্যালু এসেছে।
তো 2.405 আমাদের ভ্যালু এসেছে কি না, আমরা যখন ক্যালকুলেশন করলাম তাহলে আমাদের দেখা যাচ্ছে যে 2.405 আমাদের এভারেজ ভ্যালু এসেছে। তার মানে অ্যাকচুয়ালি এম টা কত এলো, কত এলো না 2.405। তো আমরা আগের দিন পড়েছিলাম কি সিগনিফিকেন্ট ফিগার। তো সিগনিফিকেন্ট ফিগারের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এই ক্ষেত্রে কি আমাদের শেষের 5টা আসবে না, শেষের 5 এই ক্ষেত্রে আসবে না। তাহলে আমাদের এটা 2.405 আমরা লিখলেও কিন্তু এটি কিন্তু 2.405 এর এই যে ডিজিটটি রয়েছে এই ডিজিটটির কোনো ভ্যালু নেই, দ্যাট ইজ 2.40 আসবে কি এর ভ্যালু। তাহলে অরিজিনাল ভ্যালু কত, 2.40। তো এবারে আমরা ক্যালকুলেশন করতে চাচ্ছি যে অ্যাবসলিউট এরর অর্থাৎ প্রত্যেকবার মেজারমেন্টের ক্ষেত্রে তাহলে আমার কত ত্রুটি রয়ে গেছে। তাহলে এটা আমাদের অরিজিনাল ভ্যালু পেয়ে গেছি। তাহলে প্রত্যেকবার মেজারমেন্টের ক্ষেত্রে কত ত্রুটি রয়ে গেছে না, প্রথমবার মেজারমেন্টের ক্ষেত্রে ত্রুটিকে আমরা যদি ডেল্টা a1 ধরি সেটা সমান আমরা কত am মাইনাস a1, মানে am কত ছিল 2.40, সেখান থেকে 2.40 যদি আমরা বিয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে কত আসবে না, দ্যাট ইজ 0। আমরা যদি সেকেন্ড টাইম যদি আমরা ডেল্টা a2 যদি করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের am মাইনাস যদি আমরা a1 যদি করি তাহলে am কত ছিল 2.40, সেখান থেকে 2.39, মানে আমরা একই রকম করব কত am মাইনাস a2, দ্যাট ইজ আমরা যদি বিয়োগ করি তাহলে আসবে 0.01। ডেল্টা a3 যদি আমরা বিয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভ্যালু আসবে কত, একই রকম 0। এগুলো যেগুলো বের হচ্ছে অর্থাৎ ডেল্টা a1, ডেল্টা a2, ডেল্টা a3 এগুলো সব অ্যাবসলিউট এরর। তো অ্যাবসলিউট এরর যদি আমরা বের করি তাহলে ডেল্টা a3 যদি আমরা বের করি একই রকম, তাহলে ডেল্টা a3 যদি আমরা বের করি একই রকমের, সরি a3 বেরিয়ে গেছে, a4 যদি বের করি তাহলে আসবে, দেখো এটা কিন্তু 2.40 থেকে 2.41, তার মানে এটা কিন্তু নেগেটিভ আসছে। তার মানে আমাদের অ্যাবসলিউট এরর মেবি পজিটিভ নেগেটিভ দুটোই আসতে পারে। তাহলে আমাদের যদি ক্যালকুলেশন করি সেখান থেকে আমাদের ভ্যালু আসবে কত, am মাইনাস a3। তো am মাইনাস a3 যদি করি সেই ক্ষেত্রে আমাদের আসবে মাইনাস 0.01। তারপরে আমরা যদি ডেল্টা a5 যদি আমরা তারপরে বিয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কত আসবে, 2.42 মাইনাস 2.40, সরি 2.40 মাইনাস 2.42, মানে am মাইনাস a4 যদি করি তাহলে সেই ক্ষেত্রে আসবে 0.02। ডেল্টা a6 যদি আমরা বিয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে আসবে 0.01 মাইনাস। তো এগুলোকে আমরা যেগুলো বেরিয়েছে এগুলোকে আমরা বলছি কি অ্যাবসলিউট এরর। মিন অ্যাবসলিউট এরর কাকে বলবো? তো মিন অ্যাবসলিউট এরর আমরা কিভাবে ক্যালকুলেশন করব না, মিন অ্যাবসলিউট এরর দ্যাট ইজ ডেল্টা am দিয়ে আমরা কি ডিনোট করেছি। তো ডেল্টা am সমান আমরা এইভাবে ডিনোট করব না, যতগুলো আমরা অ্যাবসলিউট এরর পেয়েছিলাম তাদের মিন করব আমরা মড নিয়ে। তাহলে আমরা যদি মডুলাস মান নিয়ে নিই তাহলে ডেল্টা a1 প্লাস ডেল্টা a2 প্লাস ডট 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 ডেল্টা an পর্যন্ত সব ভ্যালুগুলো নেব এবং আমরা যতগুলো নাম্বার আছে তাকে তত দিয়ে আমরা ভাগ করব। তাহলে আমরা যদি এটির ক্ষেত্রে যদি ক্যালকুলেশন করি, আমরা যে एग्जांपलটা নিয়েছি সেক্ষেত্রে 0.01 ফার্স্ট 0 ছিল 0.01, এর আমাদের যদি মড নিই তাহলে আমাদের আসবে 0.01, এর যদি আমাদের মড নিই 0.02 এবং এর যদি আমাদের মড নিই আবার 0.01 এবং একে আমরা 6 দিয়ে আমরা ডিভাইড করব। তো এই ক্ষেত্রে যে জিরো গুলো আছে আমরা লিখে নিই, কিন্তু 6 কিন্তু মনে করে ধরতে হবে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 345 তাহলে 0.05 ডিভাইডেড বাই 6, তো 0.05 0.0083। তো আমাদের যে ভ্যালুটা এসেছে সেটি হলো 0.0083। তো আমাদের এই ভ্যালুটি হলো কি আমাদের ডেল্টা am এর ভ্যালু। তো একই যদি আমরা আবার রাউন্ড অফ করি তাহলে কি হবে না, ভাগের ক্ষেত্রে নিয়ম কি ছিল
না, এখানে ভাগের ক্ষেত্রে নিয়ম বলেছিলাম যে আমরা ভাগ করার সময় দেখব যে আমাদের সিগনিফিকেন্ট ফিগার যদি আমরা দেখি 0.05 রয়েছে, 0.05 রয়েছে, তাহলে আমরা যদি আমরা ক্যালকুলেশনের মধ্যে যদি আমরা আনি, তো ফার্স্টের সিগনিফিকেন্ট ফিগার আমাদের নেই, তাহলে এখানে রয়েছে কত 8, তাহলে আমাদের এখানে সিগনিফিকেন্ট ফিগার কত 1, তাহলে আমরা কে এইভাবে নিয়ে আসবো, দ্যাট ইজ 8, তাহলে এরর কত এসেছে, আমাদের তো 8 তো বাদ দিতে পারবো না, আমাদের সামনের জিরোগুলোর কোনো ভ্যালু নেই, তাহলে সিগনিফিকেন্ট ফিগার কত ছিল 1 ছিল, তো এখানে সিগনিফিকেন্ট ফিগার তার মানে আমাকে 1 নিতে হবে, তাহলে আমরা যদি একে যদি রিপ্রেজেন্ট করি তাহলে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব, তো 8 আমরা নেব না, 3 আমরা নেব না, তাহলে 3 যদি না নিই তাহলে সেই ক্ষেত্রে কত আসবে 8, তাহলে 8 ইনটু 10 টু দি পাওয়ার -3, তো তাহলে আমাদের ডেল্টা এম এর ভ্যালু কত আসছে 8 ইনটু 10 টু দি পাওয়ার -3, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এভাবে যে তাহলে আমাদের অরিজিনাল ভ্যালু কত, তাহলে আমরা যে ক্যালকুলেশন করলাম এতবার যে আমরা ক্যালকুলেশন করলাম তাহলে তার রেজাল্ট কি তার মানে 2.40 না, তাহলে অরিজিনাল তার ভ্যালু হচ্ছে 2.40 প্লাস মাইনাস 8 ইনটু 10 টু দি পাওয়ার -3, তাহলে এইটি হলো আমরা অতক্ষণ যে এক্সপেরিমেন্ট করলাম এতগুলো ভ্যালু বের করলাম, তাহলে তার ফাইনাল রেজাল্ট হলো 2.40 প্লাস মাইনাস 8 ইনটু 10 টু দি পাওয়ার -3। তো এরপরে আমাদের আছে কি ফ্র্যাকশনাল এরর বা রিলেটিভ এরর। তো ফ্র্যাকশনাল এরর বা রিলেটিভ এরর কাকে বলবো না, আমরা অ্যাকচুয়ালি ফার্স্ট যে টার্মটা আমরা ইউজ করেছি এটি আমাদের হচ্ছে am, আর এটা আমাদের কি ছিল না, এটি ছিল আমাদের ডেল্টা a। তো ফ্র্যাকশনাল এরর বলতে বোঝাচ্ছে যে ডেল্টা am বাই am কে আমরা বলবো কি না ফ্র্যাকশনাল এরর। তো একে আমরা এইভাবে ডিনোট করব ডেল্টা am বাই am, একে আমরা বলবো কি ফ্র্যাকশনাল এরর, এবং একে আমরা ভগ্নাংশ ত্রুটিও বলতে পারি। তো একে জেনারেলি পার্সেন্টেজ আকারে ক্যালকুলেশন করা হয়, তাহলে ইনটু 100% যদি করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা কত আমাদের ত্রুটি ছিল সেটা আমরা নির্ণয় করে নিতে পারি, কত পার্সেন্ট ত্রুটি ছিল নির্ণয় করে নিতে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দেখি কত পার্সেন্ট ত্রুটি ছিল, আমাদের ভ্যালু রয়েছে 8 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 2.40, .003, অর্থাৎ 0.003 এই ভ্যালুটি এসেছিল কি 0.003। তো একে যদি আমরা পার্সেন্টেজে যদি আমরা কনভার্ট করি, তাহলে সেক্ষেত্রে কত আসবে। আচ্ছা, আরেকটি জিনিস না, এখানে আমাদের একটি রয়েছে সিগনিফিকেন্ট ফিগার, তো একেও আমরা একটি সিগনিফিকেন্ট ফিগারই রয়েছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো 0.003 এসছে, তাহলে একে যদি আমরা পার্সেন্টেজে যদি কনভার্ট করি তাহলে আমাদের এই ক্ষেত্রে এরর কত এসেছে না 0.3%, তাহলে আমাদের আমরা যে টোটাল যে এক্সপেরিমেন্ট করেছি তাতে তাহলে আমাদের এরর এসেছে কত 0.3% এরর এসেছে। তো আমরা যে এররের কথা বললাম ফ্র্যাকশনাল এরর, এটিও কিন্তু আমরা পজিটিভ নেগেটিভ দুটো সেন্সেই ব্যবহার করতে পারি। অর্থাৎ ফ্র্যাকশনাল এরর আমরা যেটা ক্যালকুলেশন করলাম 0.3% বা এটি 0.003, তো যেহেতু পজিটিভ নেগেটিভ দুটো সেন্সেই ব্যবহার হচ্ছে, ডেল্টা এম যেহেতু পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, সেহেতু এই ক্ষেত্রে আমাদের প্লাস মাইনাস ইউজ হবে এবং এই ক্ষেত্রে আমরা প্লাস মাইনাস ইউজ করব। অর্থাৎ আমাদের এরর প্লাস মাইনাস 0.3% আমাদের এরর আমাদের হবে এই ক্ষেত্রে ভগ্নাংশ ত্রুটির ভ্যালু। এবার আমরা দেখব যে এররের কিভাবে প্রপাগেশন হচ্ছে, অর্থাৎ আমরা যখন কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করব, যখন আমরা যোগ বিয়োগ গুণ বা ভাগ করব, তো সেই ক্ষেত্রে আমাদের কিভাবে এরর প্রপাগেট করতে হবে, অর্থাৎ এরর কিভাবে সামনের দিকে এগিয়ে যায় ক্যালকুলেশনের সাথে সাথে, তো সেটা আমরা দেখব। তো ফার্স্ট আমরা 1 নম্বর আমরা অ্যাডিশনের ক্ষেত্রে দেখব, অর্থাৎ যোগের ক্ষেত্রে কিভাবে এরর বৃদ্ধি পায়। তো সবার প্রথমে আমরা সাপোজ ক্যালকুলেশন করতে যাচ্ছি a এবং b এই দুটো ভ্যালুকে আমরা যোগ করতে চাচ্ছি। তো দেখো a এবং b দুটো ভ্যালুকে যদি আমরা যোগ করতে চাই যদি, তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে a ভ্যালুটার সঙ্গে যদি b ভ্যালুটা যোগ করি তাহলে a কিন্তু একটি ফিক্সড মান বা অ্যাকুরেট ভ্যালু কখনো হতে পারে না, তার মানে এর মধ্যে কিছু পরিমাণ ত্রুটি রয়েছে।
দ্যাট ইজ তার মানে আমাদের অরিজিনাল a কিন্তু a না, a হলো a প্লাস মাইনাস ডেল্টা a এবং b দ্যাট ইজ ইকুয়াল টু b প্লাস মাইনাস ডেল্টা। তো সাপোজ আমরা যোগ যদি করি, সাপোজ যোগ যদি আমাদের x আসে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অরিজিনাল যদি যোগ করি তাহলে যোগের ক্ষেত্রে আমাদের ভ্যালু কত আসবে, দ্যাট ইজ x ইকুয়াল টু আমাদের a, আচ্ছা আমরা যোগ করছি, অ্যাডিশন করছি, তো অ্যাডিশন যদি করি আমরা এই দুটোকে যদি যোগ করি তাহলে আসবে a প্লাস মাইনাস ডেল্টা a প্লাস b প্লাস মাইনাস ডেল্টা b। তাহলে দেখো না, আমরা যদি a আর b যদি একদম অ্যাকুরেট ভ্যালু হতো তাহলে সেই ক্ষেত্রে আমাদের তাদের যোগফল আসতো কত, x। যেহেতু a অ্যাকুরেট না, এর সাথে কিছু পরিমাণ ত্রুটি রয়েছে প্লাস মাইনাস ডেল্টা a এবং b এর সাথে কিছু পরিমাণ ত্রুটি রয়েছে প্লাস মাইনাস ডেল্টা b, সেহেতু আমাদের যোগের ফলে যে ভ্যালুটি আসবে সেটি এরকম আসবে, তার মধ্যেও কিছুটা পরিমাণ ত্রুটি থাকবে, দ্যাট ইজ সেটাকে আমরা ইন্ডিকেট করব কিভাবে, আফটার অ্যাডিশন। তাহলে কত হবে, x প্লাস মাইনাস ডেল্টা x এই আকারে আসবে। তাহলে অ্যাডিশন করার পর আমরা এই দুটোকে যদি যোগ করি তাহলে সেটা নিশ্চয়ই এরকম আসবে, x প্লাস মাইনাস ডেল্টা x। তাহলে এবারে যদি আমরা যোগ করার চেষ্টা করি তাহলে কি আসবে না, a প্লাস b আমরা যোগ করলাম, তার সাথে সাথে আমাদের থাকছে কি প্লাস মাইনাস, যদি আমরা কমন নিয়ে নিই ডেল্টা a প্লাস ডেল্টা b দ্যাট ইজ ইকুয়াল টু x প্লাস মাইনাস ডেল্টা x। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি কিভাবে, না আমরা জানি যে x যে যদি অ্যাকুরেট ভ্যালু হতো তাহলে x ইজ ইকুয়াল টু a প্লাস b হতো। তাহলে সেখান থেকে আমরা যদি ভ্যালু পুট করে দিই তাহলে এটা আমাদের x কে ডিনোট করেছে, তাহলে x কে যদি ডিনোট করে তাহলে অবশ্যই ডেল্টা x ইজ ইকুয়াল টু কত হবে না, ডেল্টা x ইকুয়ালস টু তাহলে আমাদের আসবে ডেল্টা a প্লাস মাইনাস ডেল্টা, সরি ডেল্টা a প্লাস ডেল্টা। তাহলে আমাদের এইভাবে আমাদের যোগের ক্ষেত্রে এরর প্রপাগেট করতে থাকে, অর্থাৎ যদি যোগ করি তাহলে আমাদের কি হবে, ত্রুটিও যোগ হয়ে চলে যাবে। যেমন আমাদের যদি एग्जांपल দিই যে 2.2 প্লাস মাইনাস 0.1 এর সাথে আমরা যদি যোগ করি 6.8 প্লাস মাইনাস 0.1, তাহলে সেক্ষেত্রে আমাদের রেজাল্ট আসবে কত না, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট কিন্তু আসবে 9.0 প্লাস মাইনাস 0.2, এটি আমাদের রেজাল্ট আসবে। অর্থাৎ আমাদের ত্রুটি আমরা যেটি বলেছিলাম ডেল্টা x, তাহলে সেই ত্রুটি কিন্তু যোগ হয়ে চলে যাচ্ছে, যার মধ্যে এটি কি আমাদের x এবং এটি আমাদের ডেল্টা x। তাহলে এই পুরো ক্যালকুলেশনের ক্ষেত্রে যদি আমাদের বলে যে ফ্র্যাকশনাল এরর কত ছিল বা ভগ্নাংশ ত্রুটি কত ছিল, তাহলে সেই ক্ষেত্রে ফ্র্যাকশনাল ত্রুটি কত হবে না, ফ্র্যাকশনাল এরর সমান আমাদের বলতে পারি এইভাবে ডেল্টা x বাই x। তো ডেল্টা x প্লাস মাইনাস হতে পারে, সেজন্য আমরা প্লাস মাইনাস এখানে ইউজ করলাম। তাহলে 0.2 বাই 9.0, তো 0.2 বাই 9.0 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কত ভ্যালু আসবে না, 0.2 কে যদি আমরা 9.0 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যে ভ্যালুটি আসবে .022। তো 0.022, তার মানে আমাদের অ্যাকচুয়ালি ভ্যালু নেব কোনটা না, আমরা নেব ভ্যালু 0.02, তাহলে প্লাস মাইনাস অবশ্যই থাকবে। তো আমাদের কত পার্সেন্ট এরর রয়েছে, তাহলে একে যদি আমরা 100 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা কত পার্সেন্ট এরর আছে আমরা সেটি আমরা ইজিলি বলে দিতে পারব। তাহলে এরপর আমরা নেক্সট দেখব সাবট্রাকশনের ক্ষেত্রে, অর্থাৎ বিয়োগের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে। সাবট্রাকশনের ক্ষেত্রে আমাদের কি ঘটবে না, দুটো সংখ্যার আমাদের বিয়োগ করব, তাহলে আমাদের প্লাসের জায়গায় আমাদের মাইনাস করে দিলাম, অর্থাৎ a আর b কে আমরা বিয়োগ করছি। তো a আর b কে যদি আমরা বিয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের a এর ভ্যালু কত, a প্লাস মাইনাস ডেল্টা a
এবং বি এর ভ্যালু কত বি প্লাস মাইনাস ডেল্টা বি। তাহলে আমাদের ক্যালকুলেশন করার পরে যেটা ভ্যালু আসবে তার ক্ষেত্রে একই রকম, যে তার একটি ভ্যালু থাকবে এবং তার সঙ্গে কিছু পরিমাণ ত্রুটি থাকবে। তো এক্ষেত্রে আমরা সাবট্রাকশন করছি, যেহেতু সাবট্রাকশন করছি তাহলে সেই ক্ষেত্রে আমাদের a প্লাস মাইনাস ডেল্টা a থেকে আমাদের b প্লাস মাইনাস ডেল্টা b আমাদের বিয়োগ হবে। তাহলে যদি b প্লাস মাইনাস ডেল্টা b যদি আমাদের বিয়োগ হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ভ্যালু আসবে আমরা এই লাইনে আমরা লিখতে পারি কি a মাইনাস b চলে আসবে, এবং প্লাস মাইনাস যদি কমন নিই তাহলে এটা হবে কত ডেল্টা a, এটি আসবে কত মাইনাস ডেল্টা b, দ্যাট ইজ ইকুয়াল টু x প্লাস মাইনাস ডেল্টা x। তো এখান থেকে আমাদের কম্পেয়ার করে বলতে পারি এটি আমাদের x, তাহলে ডেল্টা x দ্যাট ইজ ইকুয়াল টু কত আসবে, দ্যাট ইজ ডেল্টা x ইকুয়াল টু আমাদের প্লাস মাইনাস আকারে যদি আমরা লিখি তাহলে আমাদের ডেল্টা x এর ভ্যালু আসতে পারে কি কি না, এইটার সাথে যদি আমরা এই পোরশনটির সাথে যদি আমরা এই পোরশনটি যদি আমরা কম্পেয়ার করি তাহলে ডেল্টা x এর ভ্যালু ডেল্টা a প্লাস ডেল্টা b আসতে পারে, ডেল্টা a মাইনাস ডেল্টা b আসতে পারে। তো মাইনাস ডেল্টা a প্লাস ডেল্টা b আসতে পারে, বা আমাদের মাইনাস অফ ডেল্টা a প্লাস ডেল্টা b এই আসতে পারে, এই চারটে ভ্যালু আসতে পারে। তো তার মধ্যে আমাদের ক্যালকুলেশন করতে চাচ্ছি কি, যখনই আমরা ক্যালকুলেশন করব আমরা প্রথম থেকেই বলেছি যে আমরা সব সময় যে ডেল্টা x যেটা নেব সেটা সব সময় ম্যাক্সিমাম, অর্থাৎ ত্রুটির ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে। যেমন আমরা প্রথমে एग्जांपल দিয়েছিলাম 3.2 যদি হয় তাহলে ম্যাক্সিমাম ভুল কত হতে পারে, হয় সেটা ম্যাক্সিমাম 3.1 হতে পারে বা 3.3 হতে পারে। তাহলে এই ক্ষেত্রে ম্যাক্সিমাম কত হতে পারে, ম্যাক্সিমাম তাহলে সামনের দিকে ডেল্টা a প্লাস ডেল্টা b বা পেছনের দিকে মাইনাস ডেল্টা a প্লাস ডেল্টা b হতে পারে। তাহলে আমাদের ইন জেনারেল আমাদের তাহলে ডেল্টা x ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, that is delta x equal to আমরা বলতে পারি প্লাস মাইনাস ডেল্টা a প্লাস ডেল্টা b। তাহলে আমরা একই রকম ভাবে যদি ভ্যালু যদি আমরা পুট করে দিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ত্রুটির ভ্যালু আসবে, তাহলে এররের ক্ষেত্রে আমরা দেখি যোগ এবং বিয়োগ দুটোর ক্ষেত্রে, অর্থাৎ x যদি আমরা প্লাস মাইনাস a প্লাস মাইনাস ab হয়, অর্থাৎ আমরা যদি যোগ বিয়োগ যাই করি না কেন তার ক্ষেত্রে আমরা লক্ষ্য করব ডেল্টা x অর্থাৎ ত্রুটি কিন্তু প্লাস মাইনাস a প্লাস b আসবে। অর্থাৎ আমরা বিয়োগ করলে যে ত্রুটি বিয়োগ হয়ে যাবে এমন নয়, বিয়োগ করলেও আমাদের ত্রুটি কি হবে না ম্যাক্সিমাম ত্রুটি সব সময় যোগ হবে। তাহলে আমাদের এই एग्जांपलটার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে কি আসছে না সেম একই রকমের ধরে নিচ্ছি আমাদের এটি b এবং এটি আমাদের a। তাহলে আমরা যদি a থেকে যদি b বিয়োগ করি তাহলে ডেল্টা x পোরশনটা একই থাকবে, শুধু আমাদের এই x পোরশনটা অর্থাৎ এই পোরশনটা বিয়োগ হবে। এটি যদি আমাদের বিয়োগ করি তাহলে আমাদের ক্যালকুলেশন করলে কত আসবে 4.6 প্লাস মাইনাস পয়েন্ট, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ফ্র্যাকশনাল এরর কত আসবে 0.2 ডিভাইডেড বাই 4.6। তো 0.2 ডিভাইডেড বাই 4.6 যদি আমরা ক্যালকুলেশন করি that is 0.043, তাহলে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালু কত আসবে that is 0.043। তো আমাদের মিনিমাম নাম্বার কত রয়েছে, সিগনিফিক্যান্ট একটি রয়েছে, তাহলে আমাদের 0.04 নেব, আমাদের 3 নেব না। তাহলে 3 যদি না নিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের এরর কত আসবে, নাকি যদি আমরা 100 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের পার্সেন্টেজ এররের ভ্যালু আমরা পেয়ে যাব। তাহলে আমরা দেখলাম অ্যাডিশন এবং সাবট্রাকশনের ক্ষেত্রে কি হচ্ছে। এবার আমরা দেখব যে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এবং ডিভিশনের ক্ষেত্রে অর্থাৎ গুণ এবং ভাগের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে। তো ফার্স্ট আমরা দেখছি গুণের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে। না গুণের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে যদি আমাদের দেখতে হয় তাহলে সবার প্রথমে আমরা যে দুটোর মাল্টিপ্লিকেশন করব আমরা নিয়ে নিচ্ছি, আমরা সাপোজ a এবং b এর মাল্টিপ্লিকেশন করব। তো যদি a এবং b যদি পারফেক্ট হতো তাহলে আমরা বলতাম কি না x দ্যাট ইজ রেজাল্ট ইজ ইকুয়াল টু কত হতো না a ইনটু b আকারে আমরা লিখতে পারতাম। কিন্তু a তো পারফেক্ট না, তাহলে আমাদের কত আসবে না a প্লাস মাইনাস
ডেল্টা এ নিশ্চয়ই এটা হবে, এবং তার সাথে যদি আমরা বি প্লাস মাইনাস ডেল্টা বি যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে সেক্ষেত্রে রেজাল্ট আসবে কত এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স। তাহলে এটি আমাদের ভ্যালু আসবে। তো এখান থেকে আমাদের উদ্দেশ্য কি হবে না কতটা পরিমাণ এরর অর্থাৎ ডেল্টা এক্স আমাকে বের করতে হবে। তাহলে ডেল্টা এক্স আমরা কিভাবে বের করব? আমরা এই যে টার্মটি রয়েছে ফার্স্ট টার্ম থেকে আমরা a কমন নিয়ে নিলাম, তাহলে a যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের ভ্যালু কত আসবে, দ্যাট ইজ 1 প্লাস মাইনাস ডেল্টা a বাই a। সেকেন্ড টার্ম থেকে যদি আমরা b কমন নিয়ে নিই তাহলে আসবে 1 প্লাস মাইনাস ডেল্টা b ডিভাইডেড বাই b। তো এখান থেকে আমরা লিখতে পারি কত a b একটি চলে এলো, আর এখানে আমাদের একটি ভ্যালু আসবে 1 প্লাস ডেল্টা a বাই a টু 1 প্লাস ডেল্টা b বাই b। এই আকারে আমাদের একটি ভ্যালু চলে এলো, তার মধ্যে a ইনটু b দ্যাট ইজ x, তাহলে আমরা একে আমরা x আকারে লিখে দিলাম। তাহলে এবার এদিকটা আমরা যদি গুণ করি তাহলে একটি ভ্যালু আসবে কত 1 প্লাস দ্যাট ইজ ডেল্টা a বাই a প্লাস ডেল্টা b বাই b প্লাস ডেল্টা a বাই a ডেল্টা b বাই b। এদিক থেকে আমরা একই রকম যদি x কমন নিয়ে নিই তাহলে সেক্ষেত্রে আমাদের চলে আসবে কত না 1 প্লাস মাইনাস আমাদের ভ্যালু চলে আসবে ডেল্টা x বাই x। এখানে আমরা যে ক্যালকুলেশন করেছি আমরা একটি প্লাস মাইনাস আমরা ধরতে ভুলে গেছি, যদি আমরা প্লাস মাইনাসটা এখানে একটি রয়েছে এখানে একটি রয়েছে, তো মাল্টিপ্লিকেশনের সময় যদি পুরো প্লাস মাইনাস যদি আমরা বাইরে নিয়ে নিই তাহলে সেক্ষেত্রে আমাদের এই ধরনের একটি রেজাল্ট আসবে। তো এই ধরনের যদি রেজাল্ট আসে আমরা যদি বোথ সাইড যদি কম্পেয়ার করি তাহলে আমাদের এদিকের x এদিকের x যদি চলে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না ডেল্টা x বাই x দ্যাট ইজ ইকুয়াল টু আসবে প্লাস মাইনাস, এইভাবে বোথ সাইড আমরা প্লাস মাইনাস আমরা কাটতে পারবো, কারণ এর ক্ষেত্রে প্লাস যখন হবে এর ক্ষেত্রে মেবি মাইনাস হতে পারে, আবার এর ক্ষেত্রে যখন মাইনাস হবে এর ক্ষেত্রে প্লাস হতে পারে, সেজন্য আমরা ডেল্টা x দ্যাট ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস আমরা লিখছি। আচ্ছা, তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি না ডেল্টা a ডিভাইডেড বাই a প্লাস ডেল্টা b ডিভাইডেড বাই b প্লাস, কিন্তু আমাদের যদি কম্পেয়ার করি তাহলে আমাদের কিন্তু আরেকটি টার্ম রয়েছে ডেল্টা a বাই a ইনটু ডেল্টা b বাই b। এবার দেখো আমরা সব সময় দেখেছি যে ডেল্টা a এর ভ্যালু এর থেকে অনেক তুলনামূলক ছোট হয় এবং ডেল্টা b এর ভ্যালু b এর থেকে অনেক তুলনামূলক ছোট হয়। সেই জন্য আমরা কি যেহেতু দুটো ছোট টার্মের মাল্টিপ্লিকেশন রয়েছে ডিভাইডেড বাই দুটো বড় টার্মের মাল্টিপ্লিকেশন রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা একে নেগলেক্ট করতে পারি। তাহলে একে যদি আমরা নেগলেক্ট করে দিই তাহলে সেই ক্ষেত্রে আমরা ডেল্টা x বাই x দ্যাট ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি কত না প্লাস মাইনাস ডেল্টা a বাই a ইনটু প্লাস মাইনাস ডেল্টা b বাই প্লাস ডেল্টা b বাই b, এই আকারে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে ডেল্টা x বাই x কি না ডেল্টা x বাই x, তার মানে আমরা জানি ডেল্টা x বাই x কে আমরা বলি কি ভগ্নাংশ ত্রুটি। তাহলে এর সাথে যদি আমরা বোথ সাইড যদি 100 দিয়ে যদি মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে আমরা পার্সেন্টেজ অফ এরর আমরা পেয়ে যাব। তাহলে 100 দিয়ে যদি মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে সেই ক্ষেত্রে আমরা একে যদি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেই ক্ষেত্রে আমরা টোটাল পার্সেন্টেজ অফ এরর আমরা পেয়ে যাব যে কত পার্সেন্ট এরর রয়েছে এর মধ্যে। এবং আমাদের ত্রুটি যদি শুধু বের করতে বলে তাহলে আমরা x দিয়ে ওদিকে মাল্টিপ্লাই করে দেব, ডেল্টা x ইকুয়াল টু তাহলে কত হবে প্লাস মাইনাস ডেল্টা a বাই a প্লাস ডেল্টা b বাই b ইনটু x। এটি আমাদের এই পুরো ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের ত্রুটি বের হবে। তো আমরা পুরো যে ক্যালকুলেশন করেছি প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কিন্তু একটা অ্যাপ্রক্সিমেশন করে ক্যালকুলেশন করেছি, সেটা কি না ডেল্টা a ভেরি ভেরি লেস দ্যান a এবং ডেল্টা b ভেরি ভেরি লেস দ্যান b, এইটি ধরে আমরা ক্যালকুলেশন করেছি। যদি কোনো একটি প্রবলেমে যদি দেখা যায় যে ডেল্টা a ভেরি ভেরি লেস দ্যান a হচ্ছে না বা ডেল্টা b ভেরি ভেরি লেস দ্যান b হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা একে নেগলেক্ট করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের এই টার্মটি আমাদের কিন্তু ক্যালকুলেশনের মধ্যে আমাদের আনতে হবে। অর্থাৎ ইন জেনারেল যদি আমরা দেখি তাহলে জেনারেল ফর্মুলা যদি আমরা ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমাদের কত আসবে না জেনারেল এটি হলো কি না নেগলেক্ট যদি করে দিই কিন্তু জেনারেল তাহলে কত হবে না ডেল্টা x বাই x দ্যাট ইজ ইকুয়াল টু আমাদের হবে জেনারেল ফর্মুলা যদি লক্ষ্য করি প্লাস মাইনাস ডেল্টা a বাই a
প্লাস ডেল্টা বি বাই বি প্লাস ডেল্টা এ ইন্টু ডেল্টা বি বাই এ বি। এটি হলো আমাদের জেনারেল ফর্মুলা। আমরা এই ফর্মুলা আমরা ইউজ করতে পারবো যে কোনো অঙ্কের ক্ষেত্রে, এবং এটি আমাদের স্পেশাল ফর্মুলা কার ক্ষেত্রে প্রযোজ্য, যদি ডেল্টা এ ভেরি ভেরি লেস দেন এ হয় এবং ডেল্টা বি ভেরি ভেরি লেস দেন বি হয়, তাহলে এটি আমরা প্রয়োগ করতে পারবো। তো এবারে আমরা দেখব এররস ইন ডিভিশন, অর্থাৎ ভাগের ক্ষেত্রে কিভাবে আমাদের এরর প্রপাগেট করে। তো সাপোজ ধরো আমরা a এবং b কে যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমরা a পাচ্ছি, সরি x পাচ্ছি। তো যদি আমাদের ত্রুটি থাকতো তাহলে আমরা একই রকম বলতে পারতাম যে ত্রুটি আমাদের আসতো x প্লাস মাইনাস ডেল্টা x, সেটাকে যদি আমরা ভাগ করতাম তাহলে আমাদের আসতো a প্লাস মাইনাস ডেল্টা a ডিভাইডেড বাই b প্লাস মাইনাস ডেল্টা b, এই আকারে আমরা লিখতে পারতাম। তো আমরা একই রকম আগেরটার মতো অর্থাৎ গুণের মতো যদি ক্যালকুলেশন করি, আমরা যদি x কমন নিয়ে নিই তাহলে পাবো 1 প্লাস মাইনাস ডেল্টা x বাই x। এখান থেকে একই রকম আমরা a কমন নিয়ে নিলাম উপরটা থেকে, আর নিচটা থেকে আমরা যদি b কমন নিয়ে নিই তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি 1 প্লাস মাইনাস ডেল্টা a বাই a ডিভাইডেড বাই 1 প্লাস মাইনাস ডেল্টা b বাই b। তো দেখো x ইকুয়ালস টু a বাই b, তাহলে x ইকুয়ালস টু যেহেতু a বাই b সেহেতু আমরা বলতে পারি যে x এর সাথে আমাদের a বাই b আমরা কেটে দিলাম। তো এখান থেকে আমরা বলতে পারি 1 প্লাস মাইনাস ডেল্টা x বাই x দ্যাট ইজ ইকুয়াল টু আমাদের আসবে 1 প্লাস মাইনাস ডেল্টা a বাই a টু 1 প্লাস মাইনাস ডেল্টা b বাই b টু দি পাওয়ার মাইনাস 1, এই আকারে আমরা লিখতে পারি। তো এবার আমরা কি করব, সিম্পল মাল্টিপ্লিকেশন করব। তাহলে সিম্পল যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে কেমন হবে, এটা টু দি পাওয়ারে মাইনাস 1 এ রয়েছে। তো আমরা একই রকম অ্যাপ্রক্সিমেশন করে নেব যে যদি আমাদের ধরে নিই যে ডেল্টা a ভেরি ভেরি লেস দেন a এবং ডেল্টা b ভেরি ভেরি লেস দেন b, তাহলে এই টার্মটি খুবই ছোট হবে। তাহলে খুবই যদি ছোট হয় তাহলে আমরা এইভাবে এটিকে লিখতে পারি, এটা যেমন ছিল থাকলো, এটিকে আমাদের যদি লিখি তাহলে এইভাবে আসবে 1 মাইনাস প্লাস ডেল্টা b বাই b। পরের টার্মগুলোকে আমরা নেগলেক্ট করে দিচ্ছি। তাহলে আমরা এবারে কি করলাম, মাল্টিপ্লাই যদি করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি ঘটনা ঘটবে, 1 চলে এলো, তার সাথে আমাদের আসবে প্লাস, আচ্ছা এখানে একটি মাইনাস রয়েছে, প্লাস মাইনাস ডেল্টা a বাই a প্লাস ডেল্টা b বাই b। আমরা এখানে প্লাস নিয়ে নিয়েছি মানে প্লাস মাইনাসের যতগুলো কম্বিনেশন সব কম্বিনেশনগুলো কিন্তু এখানে চলে এসেছে। এরপরে আমাদের আরেকটি আমরা নিয়ে নিলাম দ্যাট ইজ প্লাস ডেল্টা a ডেল্টা b বাই ab, এই আকারে আমরা লিখে দিলাম। তো এই আকারে যদি লিখে দিই তার মধ্যে দেখো আমাদের এই টার্মটি যেহেতু খুব ছোট, সেহেতু একে আমরা নেগলেক্ট করে দিতে পারি। তাহলে একে যদি আমরা নেগলেক্ট করে দিই তাহলে আমাদের নেগলেক্ট হয়ে গেল, বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের এলো কত, 1 প্লাস মাইনাস ডেল্টা a বাই a প্লাস ডেল্টা b বাই b। তাহলে বোথ সাইড যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা বলতে পারি কত, ডেল্টা x বাই x দ্যাট ইজ ইকুয়াল টু আমাদের আসবে ডেল্টা a বাই a প্লাস ডেল্টা b বাই b, প্লাস মাইনাস সামনে একটা থাকছে। তাহলে আমাদের ফ্র্যাকশনাল এরর আগেরটার মতো আমরা পেয়ে গেছি। তাহলে আগেরটার মতো যেহেতু ফ্র্যাকশনাল এরর পেয়ে গেছি, সেখান থেকে আমাদের পার্সেন্টেজ অফ এরর আমরা বের করে নিতে পারবো। তাহলে বোথ সাইড যদি আমরা 100 দিয়ে যদি মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা পার্সেন্টেজ অফ এরর পেয়ে যাব, ডেল্টা a বাই a প্লাস ডেল্টা b বাই b ইনটু 100% করে দিলে আমাদের কত পার্সেন্ট এরর রয়েছে সেটি আমরা, অর্থাৎ কত পার্সেন্ট ত্রুটি রয়েছে সেটি আমরা নির্ণয় করে নিতে পারবো। তো এবারে যদি এইরকম ফর্মে যদি থাকে, সাপোজ x ইকুয়ালস টু রয়েছে a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার n, এই আকারে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের
নির্ণয় কিভাবে করব, ডেল্টা এক্স বাই এক্স বা আমরা ত্রুটি ডেল্টা এক্স আমরা কিভাবে নির্ণয় করব না, এক্ষেত্রে যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে আমরা এভাবে নির্ণয় করব যে সাপোজ ধরো যে এক্স এ টু দি পাওয়ার এম মানে কি এ ইন্টু এ এরকম ভাবে কত এম টাইমস গুণ আকারে রয়েছে, আচ্ছা এম টাইমস গুণ আকারে রয়েছে, আর ডিভাইডেড বাই আমাদের যদি v টু দি পাওয়ার n মানে কি v ইনটু v এইভাবে কত রয়েছে না n টাইমস গুণ আকারে রয়েছে। তাহলে দেখো আমরা যদি ধরে নিই যে a টু দি পাওয়ার m কে যদি আমরা ধরে নিই যে একটি কিছু ভেবে নাও যে সাপোজ a টু দি পাওয়ার m কে আমরা y ধরে নিচ্ছি, যে তাহলে x আমরা y বাই z আমরা ভাবতে পারি, তাহলে x যদি আমরা y বাই z আকারে যদি ভাবতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের ত্রুটি আমাদের কত হবে না y নির্ণয়ের যে আমাদের ত্রুটি রয়েছে সেটি আমাদের গুণের ক্ষেত্রে যে ত্রুটি ছিল সেই একই রকম, তাহলে আমরা বলতে পারি কত দ্যাট ইজ ডেল্টা x বাই x, সেটা সমাধান আমাদের কত আসবে না দেখো ডেল্টা x বাই x আগেরটা ভাগের মতো যদি আমরা কম্পেয়ার করি তাহলে কি লিখতে পারি ডেল্টা y বাই y প্লাস ডেল্টা z বাই z, আগেরটার সাথে আমরা কম্পেয়ার করে লিখতে পারি এভাবে, তো ডেল্টা y বাই y ডেল্টা প্লাস ডেল্টা z বাই z। আবার দেখো y সমান আমরা বলেছি কত না a ইনটু a এইভাবে আমাদের গুণ আকারে রয়েছে, কত টাইম না m টাইম, তো এইভাবে m টাইম গুণ আকারে রয়েছে না। আমরা আগেরটাই দেখেছিলাম যদি x যদি a ইনটু b আকারে থাকে তাহলে সেক্ষেত্রে ডেল্টা x আমরা ডেল্টা x বাই x সমান বলতাম কি ডেল্টা a বাই a প্লাস ডেল্টা b বাই b এভাবে বলতাম। তাহলে এক্ষেত্রে আমরা একই রকম কি এটা দুটো রয়েছে, যদি তিনটে থাকতো তাহলে কি না আমরা যদি একই রকম কম্পেয়ার করি তাহলে তিনটে থাকলে নিশ্চয়ই এরকম আসবে ডেল্টা c বাই c, যদি চারটা থাকে তাহলে এর সাথে আরেকটি অ্যাড হবে, তাহলে একে আমরা যদি কম্পেয়ার করি তাহলে ডেল্টা y বাই y তাহলে আমরা একে এইভাবে লিখতে পারি প্লাস মাইনাস ডেল্টা a বাই a প্লাস ডেল্টা a বাই a, এইভাবে পরপর কতগুলো থাকবে m টাইমস m সংখ্যক ডেল্টা a বাই a যদি আমাদের যোগ হয় তাহলে আমরা একে বলতে পারি প্লাস মাইনাস m ইনটু ডেল্টা a বাই a। সিমিলারলি z এর ক্ষেত্রে আমরা বলতে পারি কি না z যেহেতু b এর আকারে রয়েছে তাহলে ডেল্টা z বাই z কে আমরা লিখতে পারি এই আকারে প্লাস মাইনাস n ইনটু ডেল্টা b বাই b। তাহলে একে যদি আমরা পুট করে দিই এখানে দ্যাট ইজ ডেল্টা x বাই x সমান আমাদের প্লাস মাইনাস আমাদের আসবে কি না m ইনটু ডেল্টা a বাই a প্লাস n ইনটু ডেল্টা b বাই b, আমরা এইভাবে লিখতে পারি। অর্থাৎ সোজা কথায় আমাদের যদি এরকম থাকে এরকম আকারে যদি থাকে তাহলে আমরা একে মনে রাখবো কিভাবে না ডেল্টা x বাই x সমান করব এর পাওয়ারে যেটি রয়েছে ডেল্টা যেটি পাওয়ারে রয়েছে সেটি গুণ আকারে চলে আসবে ডেল্টা a বাই a প্লাস এখানে যেটি পাওয়ারে রয়েছে সেটি গুণ আকারে চলে আসবে ডেল্টা b বাই b, তাহলে আমরা এইভাবে মনে রাখবো। যদি এরকম আকারে থাকে যে x রয়েছে সাপোজ 2 স্কয়ার b ডিভাইডেড বাই c এই আকারে রয়েছে, তাহলে ডেল্টা x বাই x কত দেখো ডেল্টা x বাই x সমান ফার্স্ট হচ্ছে 2, দেখো 2 তো একটা সংখ্যা, যেহেতু 2 একটি সংখ্যা এর তো কোনো ত্রুটি থাকতে পারে না, তাহলে এর যেহেতু কোনো ত্রুটি নেই তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে ভ্যালুটি এই ভ্যালুটি ক্যালকুলেশনের মধ্যে আসছে না, তার মানে এটি 0 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কত হবে 2 ইনটু ডেল্টা a বাই a প্লাস ডেল্টা b বাই b প্লাস ডেল্টা c বাই c, এটি আমাদের কত বেরালো ফ্র্যাকশন এরর, মানে কত পরিমাণ ভগ্নাংশ ত্রুটি আছে আমরা এইভাবে নির্ণয় করতে পারি। তাহলে একে যদি আমরা পার্সেন্টেজে ক্যালকুলেশন করি তাহলে আমরা বোথ সাইড 100% দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা একে পার্সেন্টেজে আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, তার সাথে সাথে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হবে পরের নেক্সট ভিডিওতে।